হ্যাঁ, আমরা আজকে শুরু করব চ্যাপ্টার 1 ইউনিট 1 ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে ধারণা। হয়তো আমরা ব্যবসায় করতে গেলে অনেকগুলো আইনের সমন্বয়ে ব্যবসায় গঠিত, আর সবগুলো ক্ষেত্রে আমরা কিছু আইন ফলো করি। শুরুতে হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক। দেখেন যেই শুরুতে সংজ্ঞাটা যেটা বলছে, বৈধতার সাথে ব্যবসায় পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট আইনসমূহ মিলিয়ে একটা দেশে ব্যবসায়ের যে আইনগত অবস্থার সৃষ্টি হয় তাকেই বলা হয় কি ব্যবসায়ের আইনগত দিক। অর্থাৎ বৈধভাবে একটি দেশের মধ্যে যখন আপনি ব্যবসা করতে যাবেন, যতগুলো আইন আপনাকে অনুসরণ করতে হবে সবগুলো সমন্বয়কে একত্রে বলা হয়েছে ব্যবসায়ের আইনগত দিক। তো এখানে আমরা পড়বো হচ্ছে প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এই আইনগুলো সম্পর্কে আমরা দেখব। শুরুতে চলে আসি আমরা প্যাটেন্ট। প্যাটেন্ট হচ্ছে আবিষ্কৃত বস্তুর উপর, নতুন আবিষ্কৃত বস্তুর উপর আবিষ্কারকের একচ্ছত্র অধিকারকে কি বলা হয়? প্যাটেন্ট। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো পণ্য বা কোনো যন্ত্র, কোনো মেশিন আবিষ্কার করেন, ওইটার উপর তার যে একচ্ছত্র অধিকারটা, আইনগত অধিকার, তাকেই বলা হয় প্যাটেন্ট। প্যাটেন্ট করা থাকলে সেটি কেউ কখনো নকল করতে পারবে না। প্যাটেন্ট হতে হলে এখানে 4টি বিষয় থাকতে হবে। 4টি বিষয়ের মধ্যে 1 নাম্বার হচ্ছে উপাদান আবশ্যক, 1 নাম্বার নতুনত্ব, 2 নাম্বার হচ্ছে নতুন হতে হবে, আর এটা পূর্বে আবিষ্কৃত কোনো কিছু হতে পারবে না। 2 নাম্বার এটা অবশ্যই কি সৃজনশীল ধারণার ফল হতে হবে, মানে এটা কি তার সৃজনশীল চিন্তা ভাবনা থেকে হতে হবে, এটা কখনো কারো থেকে কপি করা যাবে না। 3 নাম্বার এটার অবশ্যই শিল্প উপযোগিতা থাকতে হবে। প্যাটেন্টের যে আবিষ্কারক বস্তুটি আছে ওইটার জন্য অবশ্যই কি আমার শিল্প উপযোগিতা থাকতে হবে, এটা দিয়ে আমি উৎপাদন কাজ করতে পারি। 4 নাম্বার হচ্ছে দেশের প্রচলিত আইন দ্বারা নিষিদ্ধ নয়। অর্থাৎ দেশের যে আইন আছে এই আইন দ্বারা যেন সেটি নিষিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখন যদি আপনি আমাদের দেশে বসে বোমা তৈরি করেন তাহলে সেটা কি হবে? আমাদের আইন দ্বারা নিষিদ্ধ হয়ে যাবে, তার মানে কি এটা আপনি প্যাটেন্ট পাবেন না। এই 4টা শর্ত কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চলে আসি পরবর্তীতে। প্যাটেন্টের মূল উদ্দেশ্য, এটা মনে রাখতে হবে, আবিষ্কারককে উৎসাহ প্রদান করা। প্যাটেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে তার আবিষ্কারককে কি আমাদের উৎসাহ প্রদান করা। যে ব্যক্তি আবিষ্কার করছে তাকে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে কি আমার প্যাটেন্টটা করে। কারণ আমার প্যাটেন্ট যদি, আমার আবিষ্কার যদি কেউ একবার নকল করে ফেলে, তারপরে কি আমার উৎসাহটা হারিয়ে যাবে। তো আমার উৎসাহটা ধরে রাখার জন্যই কি মূলত প্যাটেন্টটা চালু করা হয়েছে। এবার চলে আসি স্যার পরবর্তীতে যেটি আছে আমাদের এখানে যেটা পড়তে হবে, আইন অনুযায়ী প্যাটেন্ট নবায়নযোগ্য নয়। এটা মনে রাখতে হবে আপনাদের, প্যাটেন্ট কখনো আইন অনুযায়ী নবায়নযোগ্য নয়। এটার যতটুকু মেয়াদ আছে ততটুকু। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকান আইন অনুযায়ী প্যাটেন্টের মেয়াদ হচ্ছে 17 বছর, আর বাংলাদেশে প্যাটেন্ট 1911 সালের প্যাটেন্ট আইন প্রচলিত, ওই আইন দ্বারা হচ্ছে বাংলাদেশে প্যাটেন্টের মেয়াদ হচ্ছে 16 বছর। আমেরিকান আইন অনুযায়ী হচ্ছে 17 বছর, বাংলাদেশের আইন অনুযায়ী হচ্ছে 16 বছর। আর বাংলাদেশে প্যাটেন্ট আইন হচ্ছে 1991 সালে প্যাটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত। 2001 সালেরটা দরকার নেই, এটা প্রস্তাবিত, কিন্তু এখনো এটা পাস হয় নাই, সো এটা বাদ। আমাদের মনে রাখতে হবে 1911 সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত রয়েছে বাংলাদেশে। এবার আমরা স্যার চলে যাই প্যাটেন্টের ইতিহাসে। 14দশ শতকে তৎকালীন ইংল্যান্ডের রাজা প্যাটেন্ট সনদ চালু করেন। এটা মনে রাখতে হবে কত শতকে? 14দশ শতকে। সো প্যাটেন্টের উদ্ভাবন হয় কোথায়? ইংল্যান্ড থেকে। তারপরে আসেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WIPO। এটা পূর্ণরূপটা মনে রাখতে হবে, আন্তর্জাতিকভাবে প্যাটেন্টের সনদ প্রদান করে, এবং বাংলাদেশ WIPO এর সদস্য। তো আমি হচ্ছে এক্সট্রা আপনার জন্য কিছু একটা স্লাইড তৈরি করেছিলাম, ওইটা আমি শো করতে চাচ্ছি। আমার নতুন স্লাইডটা কি দেখা যাচ্ছে? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। এখনো দেখা যায় নাই? না স্যার,
দেখা যাচ্ছে একটা, কিন্তু স্লাইড দেখা যায় না। কি দেখা যাচ্ছে? ফোল্ডার দেখা যাচ্ছে, ফোল্ডার। আচ্ছা, তাহলে আস্তে আস্তে স্লাইডে যাবে, একটু স্লো। এখন দেখা যায় স্যার? জি না স্যার, দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? জি না। আমি দেখতেছি কি হচ্ছে এখানে। ওকে, এবার চলে আসেন ট্রেডমার্ক। ট্রেডমার্কে কি বলছে একটু দেখুন। ট্রেডমার্ক হলো পণ্য পণ্য বা ব্যবসায়ের এমন কোন স্বতন্ত্র সূচক চিহ্ন, প্রতীক বা রঙের সমন্বয় যা ব্যবসায়ীকে কে অন্যদের থেকে আলাদা করে, তাকে বলা হয় ট্রেডমার্ক। অর্থাৎ ট্রেডমার্ক হচ্ছে মালিকের একচ্ছত্র অধিকার, যা কি কোনো চিহ্ন হইতে পারে, কোনো বৈশিষ্ট্য হইতে পারে, কোনো নাম হতে পারে বা কোনো রঙের সমন্বয় হতে পারে, তাকে কি বলা হবে? ট্রেডমার্ক। দেখেন বাংলাদেশে 2009 সালে ট্রেডমার্ক আইন প্রচলিত, আন্ডারলাইন হবে বা লিখে রাখুন, বাংলাদেশে 2009 সালের ট্রেডমার্ক আইন। ট্রেডমার্ক আইনে কি বোঝানো হয়েছে? ডিভাইস, ব্র্যান্ড, লেবেল, নাম, টিকেট, স্বাক্ষর, শব্দ, প্রতীক, সংখ্যা, রং ইত্যাদি সমন্বয় কি টোটালটা হচ্ছে আমাদের ট্রেডমার্ক। আমরা ট্রেডমার্কের কিছু এক্সাম্পল দেখি। দেখুন ট্রেডমার্কের এক্সাম্পল গুলো। ওই যে চিহ্নটা, আর বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে স্যার দেখুন ট্রেডমার্ক আইনটা কত সালে বললেন? 2009 সালের ওই যে চিহ্নটা দেখা যাচ্ছে, ওই চিহ্নটা কি একটা ট্রেডমার্ক। ওই চিহ্নটা কি একটি ট্রেডমার্ক। মানে কি, এটা নাইকি। ওই চিহ্ন দেখলে আমরা নাইকি বলতে পারি। এরকম একটা লেখা দেখলে আমরা কি বলি? এটা বাটা। মানে এই লেখাটা দেখলে আমরা বলতে পারি এটা বাটা। অথবা এরকম একটা চিহ্ন দেখলে আমরা বলে দেই এটা গ্রামীণ ফোন। তাহলে এগুলো হচ্ছে সবগুলোই ট্রেডমার্ক। স্যার আমরা চলে যাবার স্ক্রিনে। দেখুন ট্রেডমার্ক নিবন্ধন। নিবন্ধনের ধাপটা এখানে যেভাবে দেওয়া আছে, তার চেয়ে ইজিলি আমি আপনাদের দিচ্ছি, এবং এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। দেখেন ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতি 5টি দেখা যাচ্ছে। ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতিটা স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। জি। আচ্ছা এখানে দেখুন ট্রেডমার্ক নিবন্ধনের 1 নাম্বার আবেদন পত্র, অর্থাৎ আপনি আবেদন করবেন। অর্থাৎ আপনি ট্রেডমার্কের জন্য শুরুতে আবেদন পত্র জমা দিবেন। 2 নাম্বার গৃহীত আবেদন প্রত্যাখ্যান। পাওয়ার পয়েন্টে গেলে অনেকগুলো ওয়ার্ড ভেঙে যায়, সো একটু কষ্ট করে বুঝে নেবেন। আর আপনাদের স্লাইডটা দেওয়া হয়ে গেছে রাজন ভাইয়ের কাছে, হয়তো আপনার গ্রুপে আজকে বা কালকের মধ্যে উনি আপলোড দিয়ে দিবে। এবং গত ক্লাসে আমি এক্সট্রা কিছু লিখিয়েছিলাম, ওইগুলো একটা এই যে পিডিএফ করে দেওয়া হয়েছে, ওইটা ভাইয়া গ্রুপে আপলোড দিয়ে দিবে। ঠিক আছে, এবার দেখুন গৃহীত আবেদন প্রত্যাখ্যান। এই যে আপনি আবেদনটি করছেন, ওই আবেদনটা কি প্রত্যাখ্যান হয়ে যেতে পারে। 3 নাম্বার আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রদান। এই যে ট্রেডমার্ক কর্তৃপক্ষ আপনার আবেদনটি গ্রহণ করছে, আবেদন গ্রহণ করার পরে তারা পত্রিকায় একটা বিজ্ঞপ্তি প্রদান করবে। পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রদান করবে যে এমক প্রতিষ্ঠান এমক নামে, অমুক প্রতিষ্ঠান অমুক নামে ওই চিহ্ন দিয়ে একটা আবেদন প্রদান করছে, এটা কি আপনাদের আছে কিনা, এরকম একটা বিজ্ঞপ্তি প্রদান করবে। তারপর হচ্ছে কি রেজিস্ট্রেশনের বিরোধিতা 4 নাম্বার। এটা 1 নাম্বার হয়ে গেছে, এটা হবে 4 নাম্বার রেজিস্ট্রেশনের বিরোধিতা। সো আপনার রেজিস্ট্রেশনের বিরোধিতা করবে যদি এরকম কোনো প্রতিষ্ঠান থেকে থাকে। 5 নাম্বার যদি বিরোধিতা না থেকে থাকে, তাহলে কি আপনাকে রেজিস্ট্রেশন প্রদান করবে। এটা হচ্ছে কি প্যাটেন্ট নিবন্ধনের পদ্ধতি। এবার দেখুন এখানে একটা লাইন দেয়া আছে, এই লাইনটা একটু পড়ে দেখুন। স্টার মার্ক দিয়ে যে লাইনটি দেওয়া আছে, ট্রেডমার্ক নিবন্ধনের জন্য নিবন্ধক শর্ত সাপেক্ষে অথবা শর্ত ছাড়া বিজ্ঞপ্তি প্রদান করেন। বিজ্ঞপ্তি জারি 2 মাসের মধ্যে যদি কেউ আবেদনের বিরোধিতা না করে, তাহলে নিবন্ধক নিবন্ধন পত্র প্রদান করেন। আর কেউ বিরোধিতা করলে নিবন্ধক 1 মাসের মধ্যে আবেদনকারীকে নোটিশ দিয়ে জানিয়ে দেয়। আবেদনকারী উক্ত নোটিশ পাবার 2 মাসের মধ্যে পাল্টা বিবৃতি না দিলে উক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। আর পাল্টা বিবৃতি দেওয়ার পরে দুই পক্ষে যদি
প্রমাণ দিতে পারে তাহলে কি প্যাটেন্ট সনদ প্রদান করবে। এতটুকু বুঝতে পারেন না কিছু, আমি বুঝতে পারছি। এখন আমি বলি, প্যাটেন্ট আবেদন করলে এটা একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে প্যাটেন্ট কর্তৃপক্ষ, ট্রেডমার্ক কর্তৃপক্ষ, যে এরকম নামে কোনো প্রতিষ্ঠান আছে কিনা বা এরকম ট্রেডমার্ক অন্য কারো আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ওই প্রতিষ্ঠান 2 মাসের মধ্যে জানাতে হবে। 2 মাসের মধ্যে কেউ না জানায় তাহলে প্যাটেন্ট প্রদান করে দিবে। আর 2 মাসের মধ্যে কেউ জানালে 1 মাস সময় দিবে নিবন্ধক কর্তৃপক্ষ আবেদনকারীকে সেটার পক্ষে যুক্তি দেওয়ার জন্য কেন উনি এই নামটা দিয়েছেন। যদি উনি প্রমাণ দিতে পারেন যে ওনারটাই ঠিক আছে তাহলে উনি প্যাটেন্ট পাবেন, নিবন্ধন ট্রেডমার্ক পাবেন, অন্যথায় ট্রেডমার্ক পাবেন না। এতটুকু পর্যন্ত স্যার বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার চলে আসি বাংলাদেশের ট্রেডমার্কের মেয়াদ 7 বছর, নবায়নের মাধ্যমে এটা 10 বছর করা যায়। পুনরায় নবায়ন করে দীর্ঘকালের জন্য আপনি আজীবনের জন্য নিয়ে দিতে পারবেন। শুরুতে হচ্ছে আপনার 7 বছর, পরবর্তীতে এটা নবায়নের মাধ্যমে এটা কি আরো 3 বছর বাড়ানো যাবে 10 বছর। তার পরবর্তীতে আপনি নবায়ন করলে দীর্ঘদিনের জন্য আপনি নিয়ে যেতে পারবেন এটা আপনার কাছে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে আমরা চলে যাই আবার কপিরাইটে। দেখুন কপিরাইট কি বলছে। কপিরাইট হচ্ছে লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্ট কর্মের উপর একটা নির্দিষ্ট সময়ের স্থায়ী আইনগত অধিকারকে কি বলা হয়? কপিরাইট। কোন লেখকের, কোন চলচ্চিত্র পরিচালকের বা কোন শিল্পী কর্তৃক তার সৃষ্ট শিল্পকর্মের উপর স্থায়ী আইনগত অধিকারকে কি বলা হয়? কপিরাইট বলা হয়। অর্থাৎ একজন লেখক একটা বই লিখছে, ওইটার উপর তার যে অধিকার আছে তাকে বলা হয় কপিরাইট। অথবা একজন শিল্পী যেই চিত্রকর্মটা অঙ্কন করেছেন তার উপরে তার যে অধিকারটা আছে তাকে কি বলা হবে? কপিরাইট। অর্থাৎ একজন চলচ্চিত্রকারের চলচ্চিত্র দেখবেন আপনি বই কেনার সময় বইয়ে দেখবেন গ্রন্থ সত্য বা লেখক সত্য লেখা থাকে, ওইটা হচ্ছে কি? কপিরাইট। গ্রন্থ সত্য বা লেখক সত্য লেখা থাকে, তার মানে কি এটা কপিরাইট করে। ওই বই যদি আপনি নকল করেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। অথবা চলচ্চিত্রগুলো কেন সিনেমা হলে মুক্তি পাওয়ার পরে 2 বছর 3 বছর কোনো ইউটিউব কোনো জায়গায় আসে না, একটাই কারণ এগুলো হচ্ছে সবগুলো কপিরাইট করা আছে। তো কপিরাইটে আমরা জানি কপিরাইট কি কি জিনিস কপিরাইট করা যায়। এখানে দেখুন একটা নাম দেওয়া আছে, বই, প্রবন্ধ, গল্প, কবিতা, তারপর হচ্ছে চলচ্চিত্র, নৃত্য, সঙ্গীত, কৌশল, অডিও রেকর্ডিং, সাউন্ড রেকর্ডিং, শিল্প সংক্রান্ত নকশা, চিত্রলেখ বিষয়ক নকশা, ফটোগ্রাফ, স্থাপত্য, শিল্পকর্ম, সফটওয়্যার ইত্যাদি কি কপিরাইট করা যায়। যেমন আইয়ুব বাচ্চুর গানের উপর কঠিন কপিরাইট করছে, আপনি ঘরে বসে তার গান গাইতে গেলে অনুমতি নেওয়া লাগবে। সো এরকম কপিরাইট করা হয়েছে আইয়ুব বাচ্চুর গান। কোন অনুষ্ঠানে যদি আপনি তার গান গাইতে চান তাহলে কি আগে এলআরবি এর কাছ থেকে আপনার পারমিশন নিয়ে নিতে হবে যে আমি আইয়ুব বাচ্চু স্যার ওই গানটা গাইতে চাই। ওই যেটা কি কপিরাইট করার ফলে কি আপনার এরকম আইনের সম্মুখীন হতে হবে। এবার চলে আসি কপিরাইট আইন। কপিরাইট বই লেখকদের আইনগত মোকাবেলার জন্য 1662 সালে যা প্রেস অ্যাক্ট পাস করা হয়। 1662 সালে যা প্রেস অ্যাক্ট পাস করা হয়। বাংলাদেশে হচ্ছে 2000 সালের কপিরাইট আইন ও 2005 সালের সংশোধনী সহ আইনটি প্রচলিত এবং 2006 সালের কপিরাইট বিধিমালা প্রচলিত। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। 2000 সালে কপিরাইট আইন সংশোধিত কত সালে? 2005 সালের। আর কপিরাইট বিধিমালা কত সালের? 2006 সালের। আর বাংলাদেশ ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন 1952 অর্থাৎ 1952 স্বাক্ষরকারী দেশ। বাংলাদেশ ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন 1952 স্বাক্ষরকারী দেশ, ফলে বাংলাদেশ এর বিধানাবলী মেনে চলতে বাধ্য। তো আমরা আরেকটা টপিকে যাচ্ছি, এই টপিক রিলেটেডই আমরা কিছু স্লাইডে চলে যাচ্ছি। দেখুন কপিরাইট কি বলা হয়েছে, আমি যে সংজ্ঞাটা বলছি ওইটাই। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে কপিরাইটের মেয়াদ দেখেন, কপিরাইটের মেয়াদ গুলা দেওয়া আছে। কপিরাইট আইনের স্বত্বাধিকারী অধিকার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকে। যেমন প্রকাশিত সাহিত্য, নাটক, সঙ্গীত, শিল্পকর্ম, ফটোগ্রাফ ব্যতীত, অর্থাৎ ছবি তোলা ব্যতীত, ছবির জন্য আলাদা আইন আছে, ফটোগ্রাফি ব্যতীত প্রণেতার মৃত্যুর পরবর্তী 60 বছর পর্যন্ত মেয়াদ থাকে। অর্থাৎ যে ব্যক্তি কোনো বই লিখছে, কোনো সাহিত্য রচনা করছে বা কোনো নাটক লিখছে, ওই নাটকগুলোর মেয়াদ কতদিন থাকবে? প্রণেতার মৃত্যুর পরবর্তী 60 বছর পর্যন্ত কি বহাল থাকবে। অর্থাৎ হুমায়ুন আহমেদ মারা গেছে 2012 সালে, তার বইগুলোর কপিরাইট থাকবে 2072 সাল পর্যন্ত। কেন? তার মৃত্যুর পরবর্তী 60 বছর পর্যন্ত
তার কোনো শিল্পকর্ম বা সাহিত্যকর্ম কেউ নকল করতে পারবে না। তারপর দেখেন কোনো লেখক যদি বা কোনো ব্যক্তি যদি তার কর্মটি প্রকাশিত হওয়ার পূর্বেই মারা যায়, তারপরেও তার কর্মটি প্রকাশ হওয়ার পরবর্তী 60 বছর পর্যন্ত তার অধিকার বহাল থাকবে। হুমায়ুন আহমেদের শেষ উপন্যাসটি প্রকাশ হওয়ার আগেই সে মারা গেছেন। তো তিনি মারা যাওয়ার পরে এটা যখন কপিরাইট করা হয়েছে, এটার মেয়াদও কি 60 বছর পর্যন্ত বহাল থাকবে। তারপর দেখেন কিছু ক্ষেত্রে ফটোগ্রাফ, চলচ্চিত্র, ফিল্ম বা শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে কপিরাইটের মেয়াদ হচ্ছে প্রকাশের বছর থেকে পরবর্তী 60 পঞ্জিকা বছর পর্যন্ত, অর্থাৎ পরবর্তী 60 বছর পর্যন্ত। ফটোগ্রাফি, চলচ্চিত্র, ফিল্ম, শব্দ রেকর্ডিং এইগুলো দেখেন প্রকাশের বছর থেকে পরবর্তী 60 বছর পর্যন্ত, এখানে লেখকের বা শিল্পীর মৃত্যুর কোনো শর্ত নাই। তারপর দেখেন সরকারি, স্থানীয় কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক কোনো সংস্থা কর্তৃক সৃষ্ট কর্মে একই 60 বছর। প্রকাশিত কর্মের সংরক্ষণে প্রকাশকের প্রকাশ সত্ত্ব, অর্থাৎ ধরেন অগ্নি মুভিটা জাজ মাল্টিমিডিয়া কি প্রডিউস করছে, এখানে এটার যে পরিচালক তার কপিরাইটের মেয়াদ থাকবে 60 বছর, কিন্তু জাজ মাল্টিমিডিয়ার মেয়াদ মাত্র কত বছর? 25 বছর। অথবা হুমায়ুন আহমেদের যে চলচ্চিত্র ম্যাক্সিমাম বইগুলো হচ্ছে অন্য প্রকাশ থেকে বের হয়েছে, অন্য প্রকাশের কপিরাইট থাকবে শুধু 25 বছর। 25 বছর পরে অন্য যে কোনো প্রকাশন ওই বইগুলো প্রকাশ করতে পারবে, অর্থাৎ প্রকাশকের ক্ষেত্রে সেটি হচ্ছে 25 পঞ্জিকা বর্ষ। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাই। আর এখানে পঞ্জিকা বর্ষ বলতে কি 1 বছর বুঝাইছে? হ্যাঁ, 1 বছর, 1 বছর সমান পঞ্জিকা, 1 পঞ্জিকা বর্ষ। আর লাস্টেরটা আবার একটু বলবেন? লাস্টেরটা, আচ্ছা লাস্টের যেটা ছিল আমার কি ছিল, প্রকাশিত কর্মের সংরক্ষণের প্রকাশকের গ্রন্থ শর্ত, অর্থাৎ হুমায়ুন আহমেদ বই লিখছে, কিন্তু হুমায়ুন আহমেদের বইগুলো কে প্রকাশ করছে? অন্য প্রকাশ। তাহলে অন্য প্রকাশের কপিরাইট থাকবে শুধু 25 বছর। 25 বছর পর অন্য যে কোনো প্রকাশন তার বই কি প্রকাশ করার অধিকার রাখবে, কারণ অন্য প্রকাশের কি তারপরে আর অধিকার থাকবে না। কেননা 25 বছর পর তার অধিকার শেষ হয়ে যাবে, এটা বলা যাচ্ছে প্রকাশকের ক্ষেত্রে। কিন্তু লেখকের ক্ষেত্রে কত বছর? তার মৃত্যুর পরবর্তী 60 বছর পর্যন্ত। এখন ক্লিয়ার হয়েছেন স্যার যার সমস্যা ছিল? জি স্যার। আচ্ছা, এবার আসুন কপিরাইট নিবন্ধন। আমার কপিরাইট নিবন্ধনের জন্য কি করতে হবে? 1000 টাকা ফি দিয়ে নিবন্ধকের বরাবর কি করতে হবে? আবেদন করতে হবে। জাস্ট নিবন্ধকের ফি 1000 টাকা, এটা মনে রাখুন। নিবন্ধকের ফিটা কত টাকা? 1000 টাকা। অর্থাৎ 1000 টাকা ফি দিয়ে আমার নিবন্ধক বরাবর আবেদন করতে হবে। তার নিবন্ধক গ্রহণযোগ্য হলে নিবন্ধন প্রদান করবে, এটা আমরা জানি। কপিরাইট ভঙ্গের পরিণতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কপিরাইট ভঙ্গের পরিণতিটা আমাদের মনে রাখতে হবে। কপিরাইট ভঙ্গের পরিণতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দেওয়ানি প্রতিকার আর একটা হচ্ছে ফৌজদারি প্রতিকার। একটা হচ্ছে দেওয়ানি প্রতিকার আর একটি হচ্ছে ফৌজদারি প্রতিকার। দেওয়ানি প্রতিকার হচ্ছে এই ক্ষেত্রে কোনো শাস্তি বা কোনো জরিমানা হবে না। যে অপরাধ করবে সে যদি প্রমাণ করতে পারে সে অপরাধের আগে সেটা জানতো না কপিরাইট ছিল, বা সে এটা না জেনে করছে, ভুল স্বীকার করে, তাহলে তাকে সতর্ক করে দেওয়া হবে, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা বা কোনো জরিমানা করা হবে না। ওইটাকে বলা হচ্ছে দেওয়ানি প্রতিকার। আর ফৌজদারি প্রতিকার হচ্ছে তার বিরুদ্ধে কোনো শাস্তি বা জরিমানার ব্যবস্থা করা, ওইটা হচ্ছে ফৌজদারি প্রতিকার। প্রথমবার যদি কেউ অপরাধ করে ইচ্ছাকৃতভাবে, প্রথমবার অপরাধ করে, তাহলে ওই ক্ষেত্রে তার কমপক্ষে 6 মাসের কারাদণ্ড এবং কমপক্ষে 50,000 ও সর্বোচ্চ 2 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। চলচ্চিত্র ছাড়া বাকি সকল ক্ষেত্রে, চলচ্চিত্র ছাড়া বাকি সকল ক্ষেত্রে যদি কপি করা হয় তাহলে কমপক্ষে 50,000 টাকা জরিমানা হবে, সর্বোচ্চ 2 লক্ষ টাকা এবং কমপক্ষে 6 মাসের জেল হবে। হচ্ছে দ্বিতীয়বার বা তার পরবর্তীবার যখন অপরাধ করবে তখন অপরাধীটা অভিজ্ঞ হয়ে যায়, ওই ক্ষেত্রে জরিমানা এবং শাস্তিটা বেশি হয়। পরবর্তীতে প্রতিটা অপরাধের ক্ষেত্রে তার হচ্ছে দেখেন সর্বোচ্চ 3 বছর ও সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড, সর্বোচ্চ 3 লক্ষ ও সর্বনিম্ন 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এটা হচ্ছে দ্বিতীয়বার বা তার পরবর্তী প্রতিটা বারের ক্ষেত্রে। প্রথমবারের জন্য আলাদা একটা দণ্ড প্রথম বলে ফেলছি। তারপর দেখেন চলচ্চিত্র কপিরাইটের ক্ষেত্রে এটার আইনটা একটু ভিন্ন। চলচ্চিত্র বা কম্পিউটারের কোনো অনুলিপি যদি আপনি প্রকাশ করেন, চলচ্চিত্রের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনি কম্পিউটারের অনুলিপি
অর্থাৎ আমরা হল প্রিন্ট মুভি দেখি, অর্থাৎ একটা মুভি সিনেমা মুক্তি পাওয়ার পরে 2 দিন 3 দিন পরে হল প্রিন্ট চলে যাচ্ছে, এইরকম কাজ যদি কেউ করে তাহলে দেখেন তার জন্য সর্বোচ্চ সর্বনিম্ন 4 বছর, সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 4 লক্ষ ও সর্বনিম্ন 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। দেখেন চলচ্চিত্রের আইনটা আরো কঠিন। সর্বনিম্ন 4 বছর, সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ড হবে, সর্বনিম্ন 1 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 4 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এতটুকু আমরা বুঝতে পারছি স্যার? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে আমরা চলে যাই আবার আমাদের স্ক্রিন শেয়ারে। বীমা, বীমা কাকে বলে? মানুষের জীবন ও সম্পত্তিতে ঘিরে যেই ঝুঁকি অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে বলা হয় বীমা। আমাদের জীবন এবং আমাদের সম্পত্তির বিপক্ষে যে ঝুঁকিটা বিদ্যমান তার বিপক্ষে যখন আমি আর্থিক কোন প্রতিরক্ষা ব্যবস্থা নিব তাকে বলা হয় কি? বীমা। বীমা হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে একটি সমঝোতা চুক্তি। আন্ডারলাইন করেন, এটা বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে একটি চুক্তি। বীমা হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে জীবন বীমা, একটি হচ্ছে সাধারণ বীমা। জীবন বীমা ও সাধারণ বীমা। একটা হচ্ছে মানুষের মৃত্যুজনিত জীবন সংক্রান্ত ঝুঁকির বিপক্ষে যে বীমা ব্যবস্থা করা হয় তাকে বলা হয় কি? জীবন বীমা। আর সম্পত্তি বীমা হচ্ছে আমাদের সম্পত্তি বিপরীতে যে বীমাটা করা হয় তাকে বলা হচ্ছে সম্পত্তি বীমা। অর্থাৎ আমাদের সম্পত্তির বিপরীতে যে বীমাটি করা হয় তাকে বলা হচ্ছে সম্পত্তি বীমা, যেমন নৌ বীমা, অগ্নি বীমা ইত্যাদি হচ্ছে আমাদের সম্পত্তি। যেমন দেখেন গাড়ি বীমা করা লাগে, মোটর সাইকেলের বীমা করা বর্তমানে বাধ্যতামূলক, সেগুলা কি? সম্পত্তি বীমা। তো বীমাতে আমাদের আর কিছু পড়তে হবে না, আইএসওটা পড়তে হবে, আন্তর্জাতিক মানটা পড়তে হবে। আইএসও সর্বপ্রথম সুইজারল্যান্ডের রাজধানী সুইজারল্যান্ডের জেনেভায় 1947 সালে প্রতিষ্ঠিত হয়। আইএসও এর পূর্ণ নাম হবে, শুরুতে ছিল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এখন এটার নাম হয়ে গেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এখন এটার নাম হয়ে গেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আইএসও এবং বিএসটিআই আমরা দুইটাই ওই জায়গাটা থেকে পড়বো। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? না আসে নাই না? এখন দেখা যাচ্ছে না? জি জি স্যার, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, আইএসও এটা তো বললামই 1987 সাল থেকে তারা কার্যক্রম করা শুরু করে, যদিও 1947 সালে তাদের প্রতিষ্ঠা হয়, কিন্তু তারা 1987 সাল থেকে কার্যক্রম শুরু করে। আইএসও সদস্য সংখ্যা হচ্ছে 163টি। আর আইএসও প্রতিষ্ঠিত 1947 সালে 23শে ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায়। এটি একটি বেসরকারি সংস্থা, মনে রাখতে হবে। আইএসও এর মোট 19,500টি মান সনদ প্রচলিত রয়েছে, এটা মনে রাখতে হবে। আইএসওর কতগুলো মান আছে? 19,500টি মান সনদ প্রচলিত রয়েছে। আইএসওর কোয়ালিটি ম্যানেজমেন্ট বা গুণগত মানের জন্য আইএসও দেখেন তথ্য নিরাপত্তা, আইএসও 27,001, তাহলে এটা বলবো তথ্য নিরাপত্তা ব্যবস্থা। আইএসও 14,000 পরিবেশ ব্যবস্থার জন্য, আইএসও 26,000 সামাজিক দায়বদ্ধতার জন্য, আইএসও 50,001 জ্বালানি ব্যবস্থাপনার জন্য। আমি প্রশ্ন বলে দিব, জ্বালানি ব্যবস্থাপনার জন্য আইএসওর মান কত? তাহলে অ্যান্সার হবে আইএসও 50,001। আইএসও 31,000 ঝুঁকি ব্যবস্থাপনার জন্য, আইএসও 22,000 খাদ্য নিরাপত্তার জন্য। আমি বলবো আইএসও 22,000 কোন ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে অ্যান্সার কি হবে? খাদ্য নিরাপত্তার জন্য। বুঝতে পারছি স্যার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার এটা আরেকবার একটু বলতে ভালো হতো। আইএসও এই মানগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান ব্যবহার করে আইএসও। যেমন আইএসও 9,000 কোয়ালিটি ম্যানেজমেন্ট বা গুণগত মানের জন্য, আইএসও 9,000 আমাদের দেশের যে ঔষধ কোম্পানি আছে বা একটা গ্রুপ আছে জেএমআই হচ্ছে আইএসও 9,000 প্রাপ্ত, এবং বাংলাদেশের প্রথম আলো পত্রিকাও আইএসও 9,000 প্রাপ্ত। এই কোয়ালিটি ম্যানেজমেন্ট বা গুণগত মানের জন্য। আইএসও 27,000 তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য প্রযোজ্য হয়। আইএসও 14,000 পরিবেশগত গুণগত ব্যবস্থাপনার জন্য। আইএসও 26,000 সামাজিক দায়বদ্ধতার জন্য। আইএসও 50,000, অর্থাৎ এই মানগুলো আপনি মুখস্থ করে ফেলবেন কোনটা কোন মানের জন্য। এবার দেখুন বিএসটিআই, ওই লেকচারে আমরা পড়বো বিএসটিআই প্রতিষ্ঠিত হয় 1987 সালে, এবং বিএসটিআই কি কাজগুলো করে জাস্ট একবার রিডিং করে ফেলুন আপনারা।
বাংলাদেশে উৎপাদিত পণ্যের আদর্শ মান নির্ধারণ, পণ্য সেবার গুণগত মান নির্ধারণ, অনুমোদনের জন্য আবেদনকৃত পণ্যের পরীক্ষা, বাজারে গুণ ও পণ্য খাদ্য সামগ্রীর মান পরীক্ষা, মান বহির্ভূত পণ্য সমূহ নিষিদ্ধকরণ। বিএসটিআই এর অধীনে 153টি পণ্য লাইসেন্স গ্রহণ করেছে। 3 বছর অন্তর অন্তর লাইসেন্স নবায়ন করতে হয়। এগুলো হচ্ছে বিএসটিআই কার্যক্রম। এখন আমরা যাব হচ্ছে আমাদের আজকের লেকচারের স্লাইডে। বিএসটিআই গঠিত হয় কত সালে? এটার পূর্ণরূপটা হচ্ছে কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনস এন্ড টেস্টিং ল্যাবরেটরিজ। এটা একসাথে কি হয়ে গেছে? বিএসটিআই হয়ে গেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনস। এখানে আর কিছু পড়তে হবে না বিএসটিআই। একটু এমসিকিউ গুলো একটু আমরা ট্রাই করি। নতুন আবিষ্কারের আবিষ্কারকের অধিকার রক্ষা নিচের কোন আইন সুরক্ষা দেয়? অ্যান্সার কি হবে? 1 নম্বরের অ্যান্সার ক প্যাটেন্ট। আচ্ছা স্যার। 2 নাম্বার, বাংলাদেশে কত সালে প্যাটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত? হবে উত্তর 2001 এর। আচ্ছা স্যার, তো আমরা পারছি সবগুলাই। 1911 সালের, 2001 কে বলে? এবার বাংলাদেশে প্যাটেন্ট সম্পদে আইনি সুরক্ষার সময়কাল কত বাংলাদেশের ক্ষেত্রে? স্যার এখানে 16 বছর। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে 16 বছর। আচ্ছা স্যার, তাহলে আমরা পারছি। আমরা এখন আমাদের পরবর্তী ইউনিটে চলে যাব। চ্যাপ্টার 1 ইউনিট 2 ব্যবসায়িক সহায়ক সেবা। ব্যবসায়িক সহায়ক সেবা অর্থাৎ ব্যবসায়ী গঠন করার ক্ষেত্রে আমাদের যে সকল সেবার প্রয়োজন হয় তাকে কি বলা হয়? ব্যবসায়িক সহায়ক সেবা। একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা যখন ব্যবসায় গঠন করতে যাবে, উনি ব্যবসায় গঠন করার ক্ষেত্রে ওনার যে ধরনের সেবার বা যে ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাকে আমরা কি বলতে পারি? ব্যবসায়িক সহায়ক সেবা। সো ব্যবসায়িক সহায়ক সেবার ক্ষেত্রে আমরা কিছু জিনিস মাথায় রাখবো। এখানে আমাদের 3 ধরনের সেবা আছে: উদ্দীপনামূলক সেবা, সমর্থনমূলক সেবা, সংরক্ষণমূলক সেবা। উদ্দীপনামূলক সেবা, সমর্থনমূলক সেবা, সংরক্ষণমূলক সেবা। উদ্দীপনামূলক সেবা হচ্ছে একজন ব্যবসায়ীকে, একজন উদ্যোক্তাকে উদ্দীপনা দেওয়ার জন্য বা ব্যবসায়ের প্রতি আকৃষ্ট করার জন্য যে সেবাটা প্রদান করা হয় তাকে বলা হয় উদ্দীপনামূলক সেবা। ব্যবসা শুরু করার জন্য যে সেবাটা প্রদান করা হয় অর্থাৎ তাকে মোটিভেট করা হয় তাকে বলা হয় উদ্দীপনামূলক সেবা। এখানে পরামর্শ, বিনিয়োগের সুযোগ সুবিধা, মূল্যায়ন ইত্যাদি ব্যবস্থা করে দিবেন। উদ্দীপনামূলক সেবা কোন কোন প্রতিষ্ঠান প্রদান করে একটু পড়ে নিবেন: যুব অধিদপ্তর, প্রশিক্ষণ কেন্দ্র, যুব প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা অধিদপ্তর, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ শিল্প কারিগর সহায়তা সংস্থা, এনজিও ইত্যাদি। এবার চলে আসি স্যার সমর্থনমূলক সেবা। একজন ব্যবসায়ী উদ্যোগী হয়ে গেছে, সে এখন ব্যবসায়ী করতে আগ্রহী হয়েছে, কিন্তু তাকে ব্যবসাটা করার জন্য অর্থের প্রয়োজন, তার কি রাস্তাঘাট যোগাযোগের প্রয়োজন, তার অনেক কিছুর প্রয়োজন। এই যে প্রয়োজনগুলো যার দ্বারা মিটায় তাকে বলা হয় সমর্থনমূলক সহায়তা অর্থাৎ সমর্থনমূলক সেবা। সমর্থনমূলক সেবা দেয় কোন কোন প্রতিষ্ঠান? দেখেন: বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বেসিক ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, বিভিন্ন বেসরকারি সংস্থা, তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, সরকারি লাইসেন্সিং কর্তৃপক্ষ, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহ, রাস্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি কর্তৃপক্ষ। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের সমর্থনমূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্যার। তারপরে আসি আমরা পরবর্তীতে যাই স্যার। তারপর আমাদের কি আছে? তারপর হচ্ছে আমাদের সংরক্ষণমূলক সেবা। আমি ব্যবসাটা করছি, এখন আমার ব্যবসাটা বাজারে টিকে থাকার জন্য যে সকল সহায়তা প্রয়োজন তাকে বলা হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা। অর্থাৎ আমার ব্যবসাটা টিকে থাকার জন্য ঋণের প্রয়োজন, আমাকে যদি কর অবকাশ, বিভিন্ন স্বীকৃতির প্রয়োজন, বিভিন্ন আইনগত সুরক্ষার প্রয়োজন, এটাকে বলা হয় কি? সংরক্ষণমূলক সেবা। এখানে দেখুন কি আছে: বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ রাজস্ব বোর্ড, বিএসটিআই, প্যাটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক অধিদপ্তর, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বন্দর কর্তৃপক্ষ ইত্যাদি। আপনাকে বলবে জাতীয় রাজস্ব বোর্ড কোন ধরনের সেবা প্রদান করে, তাহলে অ্যান্সার হবে সংরক্ষণমূলক। অথবা বলতে পারেন নিচের কোনটি সমর্থনমূলক সহায়তা সেবার অন্তর্ভুক্ত, তাহলে অ্যান্সার হবে কি? ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান। এরকম ভাবে প্রশ্নগুলো আপনার হবে। দেখেন সহায়ক সেবা কে কোনটা সহায়ক সেবা প্রদান করে, এই চারটা পুরোটা মুখস্থ করে ফেলবেন। এখানে বুঝার মতো কিছুই নাই, কোনটার অন্তর্ভুক্ত কোনটি আছে জাস্ট আপনার এখানে মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে আপনি পারবেন না, মুখস্থ না করলে আপনি গুলিয়ে ফেলবেন। আপনি জাস্ট মনে করুন সমর্থনমূলকের মধ্যে কি কি আছে, সংরক্ষণমূলকের মধ্যে কি কি আছে, উদ্দীপনামূলকের মধ্যে কি কি আছে, জাস্ট আপনি মুখস্থ করে ফেলবেন।
দেন আমাদের অনেকগুলো সংস্থা ক্ষুদ্র আমাদেরকে কি সহায়ক সেবা প্রদান করে। কোন কোন সংস্থা কি কি সহায়ক সেবা প্রদান করে আমরা এই মুহূর্তে পড়বো। দেখেন ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, এখানে আমার পড়তে হবে না, এটা হচ্ছে কুটির শিল্প সংস্থা। আমাদের দেশে কত সালে মতে লাস্ট লাইনটা আন্ডারলাইন করেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা। ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে, এটার সংজ্ঞাটা আন্ডারলাইন করবেন। এটা লিখে রাখুন, ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার বর্তমান সভাপতি নাম। বর্তমান সভাপতি নাম, বর্তমান সভাপতির নাম হচ্ছে ডক্টর মাসুদুর রহমান। ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার বর্তমান প্রধানের নাম হচ্ছে ডক্টর মাসুদুর রহমান। এবার চলে আসি স্যার বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত সহায়তা। বাণিজ্যিক ব্যাংক আমাদের কি কি সহায়তা দেয় জাস্ট একটু পড়বো। ঋণ দানে সহায়তা করে, তারপর হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে। 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে। কি কি আছে দেখেন, 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণী, বেসিক ব্যাংক। এটা ভুল বলছে, আপনারা একটু সঠিক করে নেন। 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং 3টি বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক। 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, 3টি বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক। 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আমি লিখে দিচ্ছি। ছয়টি রাষ্ট্রায়ত্ত, 1 সোনালী, 2 রূপালী ব্যাংক, 3 জনতা, 4 অগ্রণী ব্যাংক, 5 বেসিক ব্যাংক, 6 বিডিবিএল ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক। হচ্ছে বিডিবিএল। দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই 6টা। এবার চলে আসি স্যার আমরা পরবর্তীতে যাই, স্ক্রিনে চলে যাই। তারপর এখানে আছে 3টি বিশেষায়িত ব্যাংক। 3টি বিশেষায়িত ব্যাংক, তিনটি ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশের কি কি আছে আমরা একটু দেখি। 1 নাম্বার বাংলাদেশ কৃষি ব্যাংক, 2 নাম্বার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, 3 নাম্বার প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক, এই 3টা হচ্ছে আমাদের বিশেষায়িত ব্যাংক। টোটাল সরকারি ব্যাংক হচ্ছে 9টি ব্যাংক। টোটাল সরকারি ব্যাংক হচ্ছে 9টি ব্যাংক। এবার চলে আসি আমরা আমাদের আগের জায়গায়। তো বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে। বাংলাদেশের তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা 57টি না, এখন হবে 61টি ব্যাংক। বাংলাদেশের তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 61টি। গত 2 দিন আগে সিটিজেন ব্যাংক নামে নতুন একটি ব্যাংক অনুমোদন পেয়েছে।
গত 2 দিন আগে সিটিজেন ব্যাংক নামে একটি ব্যাংক অনুমোদন পেয়েছে। সো আমাদের টোটাল ব্যাংক হয়ে গেছে 61টি। এর মধ্যে হচ্ছে 3টি বিশেষায়িত ব্যাংক, এখানে 2টি দেওয়া আছে, আমি 3 নাম্বারটা লিখে দিয়েছি। 61টি ব্যাংক। সর্বশেষ ব্যাংক হচ্ছে সিটিজেন ব্যাংক লিমিটেড। এবার চলে আসি স্যার ব্যবসায়ী ক্ষেত্রে এরব ব্যাংকের সহায়তার সময় একটু পড়ে নেবেন। ঋণ দান, এসএমই ঋণ বিতরণ, ব্যাংকিং সেবা সহায়তা প্রদান, সচ্ছলতা সনদ, প্রত্যয়পত্র খোলার সুযোগ, এগুলা জাস্ট একটু মনে রাখবেন। ব্যাংকের সহায়তার সময় এসএমই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা, জাস্ট এসএমই এর পূর্ণরূপটা লিখবেন। এসএমই এর পূর্ণরূপটা লিখবেন, জাস্ট খালি এসএমই এর পূর্ণরূপটু লিখবেন আপনারা একটু। তারপর চলে আসি বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানে, জাস্ট এই রপ্তানি আয় 75-80 এসব মনে রাখতে হবে একটু। বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা এতটুকু পড়তে হবে। আচ্ছা, আমাদের যে এসএমইটা বলছিলাম, বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তাগুলো কি কি আছে এগুলো আমাদের একটু পড়তে হবে। তো আমরা এখন চলে যাব পরবর্তীতে, দেখেন কি আছে। ব্র্যাক। ব্র্যাক প্রতিষ্ঠিত 1972 সালে জনাব ফজলে হাসান আবেদের নেতৃত্বে। স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে ব্র্যাক, এটার পাশে লিখুন ব্র্যাক একটা অলাভজনক এনজিও প্রতিষ্ঠান, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ঋণ দান কর্মসূচি প্রদান করে। বাংলাদেশের প্রতিটি জেলায় কেয়ার কর্মসূচি বিস্তৃত। লিখুন যে ব্র্যাক এছাড়াও তাদের নিজস্ব ডেইরি ফার্ম আরং ডেইরি আছে এবং ব্র্যাকের নিজস্ব বিপণীমালা আরং আছে। সো আরং এ কি ডেইরি ফার্ম আছে, তাদের নিজস্ব বিপণীমালা আরং রয়েছে। এবার চলে আসি আশা। 1978 সালে আশা প্রতিষ্ঠিত হয় এবং 1992 সালে বিশেষায়িত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। এতটুকু জানলেই হবে, এখানে আর কিছু পড়তে হবে না। প্রশিকা একটি অন্যতম বৃহৎ এনজিও, এটার পাশে জাস্ট 1975 সালে মানিকগঞ্জে আর 1976 সালে আনুষ্ঠানিকভাবে বৃহত্তর পরিসরে, জাস্ট এই দুইটা সাল মনে রাখবেন। স্বনির্ভর বাংলাদেশ 1975 সালে কৃষি ও বন মন্ত্রণালয় একটি বিশেষ সাল হিসেবে গঠন করে, এটা মনে রাখতে হবে। আর 1985 সাল থেকে এটা বেসরকারি সংস্থা হিসেবে নিবন্ধিত হয়। তার হচ্ছে টিএমএসএস ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এটা 1980 সালে বগুড়া জেলাকে কেন্দ্র করে গঠিত হয়। বর্তমানে কি 63টি জেলায় এর কার্যক্রম বিস্তৃত। 1981 সালে এনজিও গুলিতে নিবন্ধিত হয়। 1982 সালে কি মাইডাস তার কাজ শুরু করে, মাইডাস ফাইন্যান্স পরে চলে আসছে। টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর হুসনে আরা বেগম। লিখে রাখুন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর হুসনে আরা বেগম। ডক্টর হুসনে আরা বেগম লিখে দিচ্ছি। ডক্টর হুসনে আরা বেগম। তারপরে মাইডাস 1981, 82, 2002 সালে 2000 সালে কি করছে, জাস্ট এগুলা মনে রাখতে হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সহায়তা, জাস্ট এই লাইনটা মনে রাখবেন। স্বাধীনতা পরবর্তীকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেড প্রমোশন এন্ড কমার্শিয়াল ইন্টেলিজেন্স এট 67 বিভাগ ছিল। স্বাধীনতা পরবর্তী সময় তার রপ্তানি উন্নয়ন ব্যুরো নামে কি ধারণ করে। 1977 সালে একে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করা হয়। শিল্প বণিক সমিতি, বাংলাদেশ শিল্প বণিক সমিতির সমন্বয়ে 1973 সালে গঠিত হচ্ছে ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এন্ড বাংলাদেশ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই। এটার পূর্ণরূপটা আসতে পারে, পূর্ণরূপটা লিখে রাখুন। ফেডারেশন অফ বাংলাদেশ
ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এটাকে সংক্ষেপে কি বলি? FBCCI। FBCCI এর বর্তমান প্রধানের নাম হচ্ছে শেখ ফজলে ফাহিম। FBCCI এর বর্তমান সভাপতির নাম হচ্ছে শেখ ফজলে ফাহিম। FBCCI এর বর্তমান সভাপতির নাম শেখ ফজলে ফাহিম। এবার চলে যাই আমরা BGMEA। BGMEA বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এটার পূর্ণরূপটা পড়তে হবে। আর কাকে নিয়ে গঠিত হয়েছে দেখেন, 1977 সালে মাত্র 19 জন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মিলে কি BGMEA গঠন করে। তারপর কি আছে দেখেন, BGMEA এর বর্তমান সভাপতির নাম, BGMEA এর বর্তমান সভাপতি হচ্ছে ডক্টর রুবানা হক। BGMEA এর বর্তমান সভাপতি হচ্ছে ডক্টর রুবানা হক। উদ্দেশ্য লাগবে না, এখানে হচ্ছে এতক্ষণ যা পড়ছেন বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জি স্যার স্যার বুঝতে পেরেছি। এফবিসিসি এর বর্তমান এটা হচ্ছে শেখ ফজলে ফাহিম। FBCCI এর বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিম। প্রকৃতি অনুযায়ী ব্যবসায়ের সহায়তাকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাবে। আচ্ছা, পণ্য ও সেবার বাজারজাতকরণে কোন ধরনের সহায়ক সেবা? পণ্য ও সেবার বাজারজাতকরণ কোন ধরনের সহায়ক সেবা বলুন তো? আচ্ছা, সমর্থনমূলক। পুঁজির সংস্থান কোন ধরনের সহায়তা? সমর্থনমূলক। আচ্ছা স্যার, আমরা পারবো, আমরা এখানে পারবো ইনশাল্লাহ, আশা করি সবগুলোই। চ্যাপ্টার 1 ইউনিট 3 ব্যবসায়িক সহায়ক সেবার আমার কিছু টার্ম মনে হচ্ছিল না, সহায়ক সেবার কিছু দেই নাই। ব্যবসায়িক উদ্যোগ, ব্যবসায়িক উদ্যোগ কাকে বলে? উদ্যোগ নতুন কোনো কিছু নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রসেসটাকে কি বলা হয়? উদ্যোগ বলে। নতুন কোনো কর্ম প্রসেসটাকে কি বলা হয়? উদ্যোগ বলে। আর ব্যবসায়িক উদ্যোগ হচ্ছে ব্যবসায়িক কোনো কাজ নিয়ে যখন নতুন কোনো চিন্তা ভাবনা নিয়ে যখন সামনে এগিয়ে যাওয়া হয় তাকে কি বলা হয়? ব্যবসায়িক উদ্যোগ। আমাদের হচ্ছে ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে এখানে আর কিছুই পড়বো না। ব্যবসায়িক উদ্যোগের সংজ্ঞাটা পড়ে নেবেন। উদ্যোক্তা ব্যবস্থাপক জাস্ট একটা রিডিং পড়লে হবে, এসব কিছুই লাগবে না। আমি চলে যাচ্ছি স্লাইডে, ওখানে কিছু উদ্যোগ সম্পর্কে তথ্য দেওয়া আছে। কিছু ব্যবসায়িক আইন আছে আমার স্লাইডে, আপনার স্লাইডটা পাওয়ার পরে আইনগুলো পড়ে নেবেন। ব্যবসায়িক সহায়তা দানকারী কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক জোট, এই জোটগুলো আমরা পড়ি নাই, তো এটা পরে উদ্যোগে যাব। দেখেন, ব্যবসায়িক সহায়তা দানকারী কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক জোট কি কি আছে? WTO বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা 1948 সালের 1 জানুয়ারি কিউবার রাজধানী হাভানায় গঠিত হয়। তার পূর্ব নাম কি ছিল? গ্যাট। গ্যাট ছিল 1948 সালে কি গ্যাট গঠিত হয়। 1995 সালে এটার নাম পরিবর্তিত হয়ে WTO হয়। জাস্ট পড়ে নিবেন WTO কি কি কাজ করে, এগুলো পড়বেন। সাফটাটা একটু পড়বেন, সাউথ এশিয়ান
প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সাফটা, এটা সদস্য দেশ হচ্ছে 8টি। তার হচ্ছে দক্ষিণ পূর্ব রাষ্ট্রসমূহের কি সংস্থা আসিয়ান, এটা সদস্য সংখ্যা হচ্ছে 11টি। কে কে আছে একটু পড়ে নেবেন। বিমস্টেক, বিমস্টেক কত সালে গঠিত এটা একটু পড়বেন। হচ্ছে বিমস্টেকের সদস্য কারা এটা একটু পড়বেন। ঠিক আছে স্যার? এবার চলে আসেন ব্যবসায়ী উদ্যোগ। এই উদ্যোগ সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য এগুলো একটু পড়বেন। ব্যবসায়ী গঠনের প্রথম প্রধান উপাদান হলো উদ্যোক্তা। ব্যবসায় প্রতিষ্ঠানের সমুদয় ঝুঁকি গ্রহণ করে উদ্যোক্তা। ব্যবসার সফলতা নির্ভর করে দক্ষ উদ্যোক্তার উপর। উদ্যোক্তা বা এন্টারপ্রেনিউর শব্দটি উৎস হলো ফরাসি শব্দ এন্টারপ্রেনিউর। তারপর ফরাসি এই শব্দটি দ্বারা সংগৃহীত কোনো কাজ বা সংগঠনকে বোঝায়। 1725 সালে রিচার্ড ক্যান্টিলন সর্বপ্রথম এন্টারপ্রেনিউর শব্দটি ব্যবহার করেন। উদ্যোক্তার প্রধান কাজ হলো ব্যবসায়ীকে সংগঠিত করা। এবার চলে আসি উদ্যোক্তার গুণাবলী। যদি এমসিকিউ প্রশ্ন আসে তাহলে আপনার এখান থেকে আসবে উদ্যোক্তার গুণাবলী দিয়ে বলবেন নিচের কোনটি উদ্যোক্তার গুণাবলী অথবা উদ্যোক্তার গুণাবলী বহির্ভূত। উদ্যোক্তার গুণাবলী কি কি আছে? আমাদের এখন একটু পড়তে হবে সৃজনশীল মানসিকতা। 1 নাম্বার যেটা আছে উদ্যোক্তার কি সৃজনশীল মানসিকতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ উদ্যোক্তা সৃজনশীল হবে। 2 নাম্বার সাফল্য অর্জনের স্পৃহা। উদ্যোক্তার কি সাফল্য অর্জনের একটা ইচ্ছা থাকবে, তীব্র ইচ্ছা থাকবে। যেমন আপনার ইচ্ছা কি এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তাহলে আপনার স্পৃহা কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এরকম একটা ইচ্ছা থাকবে, আমি অবশ্যই সফল হব। দূরদৃষ্টি বা প্রজ্ঞা। উদ্যোক্তাদের অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে এবং তাদেরকে প্রজ্ঞা থাকতে হবে। তারপরে চলে আসুন দূরদৃষ্টি মানে ভবিষ্যতে কি ঘটবে সেটা সম্পর্কে জানাকে বলা হয় দূরদৃষ্টি। সাহস ও বুদ্ধিমত্তা। হ্যাঁ, উদ্যোক্তা সাহসী হতে হবে এবং বুদ্ধিমান হতে হবে। যে কোনো সিদ্ধান্ত দ্রুততার সাথে সাহসিকতার সাথে নিতে পারে কে? একমাত্র উদ্যোক্তাই। তাহলে 5 নম্বর ধৈর্য ও কষ্ট সহিষ্ণু। উদ্যোক্তাকে কি ধৈর্যশীল হতে হবে এবং কষ্ট সহিষ্ণু হতে হবে, সেজন্য যে কোনো কষ্ট কি সহ্য করার ক্ষমতা রাখে, তাকে বলা হয় ধৈর্য ও কষ্ট সহিষ্ণু। এবার চলে আসি ঝুঁকি গ্রহণের মানসিকতা। উদ্যোক্তার অবশ্যই ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে। ঝুঁকি গ্রহণের মানসিকতা না থাকে তাহলে সে কখনোই কোনো ভালো উদ্যোক্তা হতে পারবে না। ঝুঁকি নিতে হবে, ঝুঁকি না দিলে কোনো উদ্যোক্তা না। সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য। উদ্যোক্তাকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য থাকতে হবে। একজন দক্ষ উদ্যোক্তার অবশ্যই কিছু দক্ষতার সহিত সিদ্ধান্ত নিতে হবে। নিষ্ঠা ও আন্তরিকতা। হ্যাঁ, আন্তরিকতা মানে হচ্ছে আমরা ডেডিকেশন যেটাকে বলি, অবশ্যই ডেডিকেশন থাকতে হবে। উদ্যোক্তা হতে হলে যে কোনো কাজে ডেডিকেশন থাকতে হবে। আপনি যদি মনে করেন প্রেম করতে চান, কাউকে ভালোবাসেন, ওইখানে যদি আপনার ডেডিকেশন না থাকে এই প্রেম বেশি দিন টিকবে না। তো আপনার ডেডিকেশন থাকতে হবে, খোঁজ খবর নিতে হবে, মাঝে মাঝে জিজ্ঞেস করতে হবে বাবু খাইছো, এরকম কিছু। তো আপনার ডেডিকেশন বা আন্তরিকতা থাকতে হবে একজন উদ্যোক্তার তার কাজের প্রতি। যোগাযোগ দক্ষতা। উদ্যোক্তার কি যোগাযোগের দক্ষতাটি থাকতে হবে, অর্থাৎ মানুষের সাথে যেন যোগাযোগ করতে পারে, মিশতে পারে, ওই রকম দক্ষতা থাকতে হবে একজন উদ্যোক্তাকে। সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। হ্যাঁ, অবশ্যই একটা সাংগঠনিক জ্ঞান থাকতে হবে, আর নয় আপনি ব্যবসায় পরিচালনা করতে পারবেন না। স্যার এতক্ষণ যা পড়াইছে আপনারা বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, আমরা আমাদের কাজে চলে যাই, আমাদের পরবর্তী লেকচারে চলে যাই। এটা কি আপনার জন্য সুবিধা হচ্ছে না লেকচার আর স্লাইডটা একসাথে সমন্বয়ে? জি স্যার। তাহলে নিজে থেকে কিছু লেখা লাগছে না আর কি। এখানে ওই দিনের স্লাইডটা আমি দিয়ে দিয়েছি করে, হয়তো গ্রুপে দিয়ে দিবে আপনাদের রাজন ভাইয়া। স্যার আজকে সাইডগুলো কি স্যার পাবো? হ্যাঁ, আজকেরটা দেওয়া হয়ে গেছে, আমি গতকাল রাতেই দিয়ে দিয়েছি, আজকে পেয়ে যাবেন আপনারা। এবার আসেন উদ্যোগ শব্দটি প্রথম প্রচলন করে রিসার্চ ক্যান্টিনে আমরা পড়ে ফেলছি, সেগুলো আমরা আর পড়বো না। এই তথ্য কণিকাগুলো আপনারা একটু পড়ে নেবেন লেকচার শেষে। আপনার কাছে অবশ্যই আশা করি এটার ফাইলটা আছে, তাই না? আমরা চলে যাই স্যার, উদ্যোগ শব্দটি সর্বপ্রথম কে প্রচলন করেন এমসিকিউতে? রিচার্ড ক্যান্টিন। হ্যাঁ, রিসার্চ ক্যান্টিন না ক্যান্টিলন হবে আর কি, এখানে ক্যান্টিন চলে আসছে। উদ্যোগ কি? কোন কাজ শুরু করে প্রাথমিক
প্রাথমিক প্রচেষ্টা। উদ্যোগের প্রথম কাজ কোনটি? পণ্য বা ধারণা উদ্ভাবন। ধারণা উদ্ভাবন। উদ্যোক্তার অত্যাবশ্যকীয় গুণ কোনটি? একটু আগে আমরা পড়ে আসছি, অবশ্যই থাকতে হবে। মানুষ ঝুঁকি নেওয়ার হ্যাঁ, মানসিকতা। ঝুঁকি নেওয়ার মানসিকতা, এটা হচ্ছে অত্যাবশ্যকীয় গুণ। আমরা পারবো স্যার, অবশ্যই পারবো। তাহলে আমরা পরবর্তীতে যেতে পারি, তাই না? আর উত্তর ছাড়া কিছু প্রশ্ন করালে ভালো হতো। জি স্যার। স্যার উত্তর ছাড়া কিছু প্রশ্ন প্র্যাকটিস করালে ভালো হতো না? আচ্ছা, এটা প্র্যাকটিস করাবো। তাহলে আমি নেক্সট ক্লাস থেকে আর কিছু প্রশ্ন আলাদা তৈরি করে নিব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এবার চ্যাপ্টার 2 ইউনিট 1, ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায়ের নৈতিকতা মানে হচ্ছে ভালোটাকে গ্রহণ করা, খারাপটাকে বর্জন করা, সেটি হচ্ছে কি নৈতিকতা। ভালো জিনিসটাকে গ্রহণ করা আর খারাপ যেটা আছে সেটাকে বর্জন করাকে বলা হচ্ছে কি নৈতিকতা। আর ব্যবসায়িক নৈতিকতাটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে যেই ভালো জিনিসটি আছে, পজিটিভটি আছে, সেটা আমি গ্রহণ করব, খারাপটাকে আমি বর্জন করবো। ওজনে কম দেওয়া, 2 নাম্বার জিনিস দেওয়া, এগুলো আমি বর্জন করবো। তাহলে সেটা কি হবে? আমার নৈতিকতা। সিএসআর একটা শব্দ আছে, এটা আপনার মনে রাখতে হবে। সিএসআর এর পূর্ণরূপটা আসতে পারে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ব্যবসায়ের নৈতিকতা আমরা বলে ফেলছি উচিত অনুচিত মেনে চলা, অর্থাৎ খারাপটাকে গ্রহণ, মন্দটাকে বর্জন। এটাই ব্যবসায় মূল্যবোধ ও নৈতিকতার মধ্যে পার্থক্য। মূল্যবোধ হচ্ছে কোনো এলাকার মানুষ বা কোনো দেশের মানুষ কোনো একটা কাজ করতে করতে দীর্ঘদিন যখন অভ্যস্ত হয়ে যায়, তাকে কি বলা হয়? মূল্যবোধ। ব্যবসায়িক ক্ষেত্রে যখন এটা হয়ে যায়, ব্যবসায়িক মূল্যবোধ। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা দেখবেন দোকান খোলার সাথে সাথে কিছু কাজ করে তারপর পণ্য বিক্রি করে, তাহলে এটা কি তাদের মূল্যবোধ, এটা তাদের ব্যবসায়িক মূল্যবোধ। এরকম কিছু কাজ যখন অনেকদিন ধরে চলতে থাকে, ওইটাকে আমরা কি বলি? মূল্যবোধ। সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা হচ্ছে সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া মানুষদের প্রতি ব্যবসায়িক কিছু দায়বদ্ধতা রয়েছে। যেমন ডাচ বাংলা ব্যাংক বছরে 102 কোটি টাকার শিক্ষা বৃত্তি দিচ্ছে, ওইটাও কি একটা সামাজিক দায়বদ্ধতাই পালন করছে। তথ্য কণিকা, এগুলো একটু পড়ে নেবেন। এখানে হচ্ছে সবগুলো মুখস্থ করার মতো, এখানে বুঝার কিছুই নাই। তথ্য কণিকা গুলো আপনার নিজেরা পড়ে নেবেন। এই যে মূল্যবোধ শব্দটির সাথে সম্পর্কিত নিচের কোনটির সাথে সম্পর্কিত? অ্যান্সার কি হবে স্যার? একের অ্যান্সার কি হবে? স্থায়ী বিশ্বাস। স্থায়ী বিশ্বাস। আমি বলছি কি দীর্ঘদিন ধরে একটা কাজ যখন মানুষ করে আসছে বিশ্বাসের ভিত্তিতে, তাহলে সেটাই কি হয়ে যায়? মূল্যবোধ হয়ে যায়। তারপরে আসুন, মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়? বিবেক, আচরণ, জ্ঞান। আচরণ। ইথিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। ল্যাটিন না, গ্রিক। ইটুস শব্দ থেকে আসছে। তত্ত্ব কণিকায় আছে। গ্রিক। দেখেন, একজন ব্যবসায়ীর জন্য গুণগত মানসম্মত পণ্য উৎপাদন ও ন্যায্য মূল্য নিশ্চিত করে কিসের পরিচয় বহন করে? দেশাত্মবোধের, দক্ষতা, নৈতিকতা নাকি সাহসিকতা? অ্যান্সার কি হবে? নৈতিকতা। আচ্ছা স্যার, ধন্যবাদ, আমরা পারছি নৈতিকতার। তাহলে স্যার আমরা চলে যাই পরবর্তী টপিকে। সিএসআর এর পূর্ণরূপ আমরা জানি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। চ্যাপ্টার 2 ইউনিট 2, ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং ইনফরমেটিভ চ্যাপ্টার, কিন্তু আমরা এতগুলো ইনফরমেশন পড়বো না, খুব শর্টকাটে আমরা কিছু ইনফরমেশন পড়ে নেব। দেখেন এখানে কি বলা হচ্ছে, উপাত্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও আধুনিকরণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে কি বলা হয়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে আপনার তথ্য ও উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, আধুনিকরণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে কি বলি আমরা? ব্যবসায়িক তথ্য যোগাযোগ প্রযুক্তি।
অর্থাৎ আপনি তথ্য সংগ্রহ করবেন, এটাকে প্রক্রিয়াকরণ করবেন, সংরক্ষণ করবেন, আধুনিক করে ক্রেতার নিকট উপস্থাপনটাকে কি বলবো আমরা? তথ্য যোগাযোগ প্রযুক্তি। এবার আসুন স্যার, কি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে এই তথ্যগুলো আপনারা একটু পড়ে ফেলুন সবগুলো। উপাত্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি একই। খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অনলাইনে ব্যবসা পণ্য অনলাইন শপিং বলে। অনলাইন ব্যাংকিং কাকে বলে? ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে চূড়ান্ত ভোক্তার কাছে নিয়ে যাওয়াকে কি বলে? কম্পিউটার, ইলেকট্রনিক মেল, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কি করাকে? জাস্ট একটু মনে রাখবেন। তথ্য কণিকা, বাংলাদেশে ইন্টারনেট চালু 1911 সালে, 1991 সালে, এটা মনে রাখতে হবে। কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ মডেম বা রাউটার। বিভিন্ন ব্যবসায়ীর মধ্যে পারস্পরিক সম্পন্ন স্থাপন ও ক্রয় বিক্রয় আলোচনাকে বলা হয় B2B বিজনেস। বিশ্বের সর্বপ্রথম ই বিজনেস চালু করে IBM কোম্পানি। বিশ্বের সর্বপ্রথম ই বিজনেস চালু করে IBM কোম্পানি। বিশ্বের সর্বপ্রথম অনলাইন শপিং চালু করে Amazon.com। বিশ্বের সর্বপ্রথম অনলাইন শপিং চালু করে Amazon.com। এটিএম এর পূর্ণরূপটা মনে রাখবেন, অটোমেটিক টেলার মেশিন। সো আমরা কিছু তথ্য পড়ে আসি, স্লাইডে চলে যাই। যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, ই বিজনেস এর বিভিন্ন পদ্ধতি সমূহ, ব্যবসায় থেকে ব্যবসায়, B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস। যখন একজন দুইজন ব্যবসায়ীর মধ্যে, ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে ক্রয় বিক্রয় ঘটে, তাকে কি বলা হবে? B2B বা বিজনেস টু বিজনেস। ধরেন বাংলাদেশের একজন খুচরা ব্যবসায়ী আরেকটা পাইকারি প্রতিষ্ঠান থেকে পণ্য কিনছে, তাহলে সেটা কি হবে? অনলাইনে। সেটা কি হয়ে যাবে? B2B, বিজনেস টু বিজনেস। তারপর হচ্ছে বিজনেস টু কাস্টমার, B2C। ব্যবসা এবং ক্রেতার মধ্যে যে ক্রয় বিক্রয়টা হয় অনলাইনে, সেটা হচ্ছে বিজনেস টু কাস্টমার, B2C। আপনি যদি এখন দারাজ থেকে বা আজকের ডিল বা এখানেই বা বিক্রয়.com বা ইবেলি থেকে কোনো কিছু ক্রয় করেন, তাহলে সেটা আপনার জন্য হয়ে যাবে B2C, বিজনেস টু কাস্টমার। কাস্টমার টু বিজনেস, ভোক্তা যদি ব্যবসায়ীর নিকট কিছু বিক্রি করে, যেমন একজন কৃষক তার উৎপাদিত কৃষি পণ্য ব্যবসায়ীর নিকট বিক্রি করছে, তাহলে সেটা কি হয়ে যাবে? B2C2B, কনজিউমার টু বিজনেস। তারপরে দেখেন C2C, ভোক্তা টু ভোক্তা, কোনো ভোক্তা যদি অন্য কোনো ভোক্তার নিকট কিছু বিক্রি করে, সেটা হবে C2C। আমার একটা মোবাইল ফোন, পুরাতন মোবাইল ফোন অন্য কারো কাছে ব্যবহার করবো, আমি এটা ব্যবহার করছি, আরেকজনকে ব্যবহার করার জন্য বিক্রি করব, তাহলে সেটা হবে কি? C2C, কনজিউমার টু কনজিউমার। তো B2G, বিজনেস টু গভর্নমেন্ট, অর্থাৎ ব্যবসায়ী থেকে সরকার যখন কোনো কিছু কিনে, অর্থাৎ অনেক সময় সরকার ব্যবসায়ীদের কাছ থেকে ধান, চাল, তেল ইত্যাদি ক্রয় করে, তাহলে সেটা কি হয়ে যাবে? বিজনেস টু গভর্নমেন্ট। গভর্নমেন্ট টু বিজনেস, সরকার থেকে যখন ব্যবসায়ীরা কোনো কিছু কিনে, সেটাকে বলা হয় গভর্নমেন্ট টু বিজনেস। যেমন অস্ত্র, তারপর হচ্ছে কি তেল, এতে যখন সরকার থেকে ব্যবসায়ীরা কিনে, সেটা হয়ে যাবে কি? বিজনেস টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু বিজনেস। তা হচ্ছে ভোক্তা থেকে সরকার, C2G। এখন দেখেন, সরকার থেকে যখন ভোক্তাদের কাছ থেকে যখন সরকার কোনো কিছু কিনে, যেমন ভোক্তাগণ কৃষিজাত দ্রব্য বিক্রি করলে সরকার ধান কিনে প্রতি বছর, তাহলে সেটা কি হয়ে যাবে? C2G। হচ্ছে G2C, ভোক্তাদের সরকারের নিকট থেকে যখন ভোক্তাগণ কোনো কিছু কিনে, সেটা হয়ে যাবে কি? G2C। যেমন আমরা টিসিবি থেকে চাল, টিসিবি থেকে তেল, লবণ, পেঁয়াজ ইত্যাদি ক্রয় করি, তাহলে সেটা কি হয়ে যাবে? G2C, গভর্নমেন্ট থেকে কাস্টমার। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি স্যার? ভাইয়া, জি স্যার। এখানে যে সি আছে, এটা কি কাস্টমার নাকি কনজিউমার? কাস্টমার, কিন্তু আপনি বাংলা বলার সময় ভোক্তা বলবেন, ইংলিশে কাস্টমারই লিখবেন। ভাইয়া, বইয়ে তো কনজিউমার দেওয়া আছে। কনজিউমার থাকলে, যদি অপশনে কনজিউমার থাকে, কাস্টমার থাকে, দুইটাই থাকে, তাহলে অ্যান্সার হবে কাস্টমার। আর নয় শুধু কনজিউমার থাকলে কনজিউমার, অথবা কাস্টমার থাকলে কাস্টমার। জি ভাই। আপনি একটু বহু নির্বাচন, নিচের কোন কোম্পানি সর্বপ্রথম ই বিজনেস চালু করে বলেন? IBM। 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 কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযুক্তির মাধ্যম কোনটি? মনিটর, মডেম, প্রিন্টার, টেলেক্স। মডেম। 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 আচ্ছা স্যার, মডেম। আচ্ছা,
সবগুলোই পারবো। আমরা সামনে একটা চ্যাপ্টার আছে, ওইটা শেষ করে আবার আলোচনা করব। এবার আসুন বিজনেস মডেল। এই যে আমরা বলে ফেলছি B2G, B2C সবগুলো আমরা বলে ফেলছি অলরেডি। G2G টা আমরা বলি না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। অর্থাৎ সরকারি যখন একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করে তাকে বলা হয় G2G। অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো কিছু ক্রয় করছে তাহলে সেটা কি হয়ে যাবে? G2G। সরকার টু সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। অর্থাৎ একটা সরকার থেকে যখন আরেকটা সরকারি একটা সংস্থা থেকে যখন সরকার আরেকটা সংস্থা কোনো পণ্য ক্রয় করা হয় তাকে বলা হয় G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বুঝতে পারছেন স্যার? আচ্ছা স্যার, ক্রেতার ভোক্তা তো স্যার এক না। না, ভোক্তা হচ্ছে যে চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, ক্রেতা হচ্ছে যে পুনরায় বিক্রয় উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। তাহলে স্যার এখানে যে ভোক্তা কি স্যার তাহলে কনজিউমার হওয়ার কথা না? হ্যাঁ, কনজিউমারই হবে, কিন্তু আপনাদের কিছু বইতে কাস্টমার দেওয়া, কিছু বইতে কনজিউমার দেওয়া। আমরা কাস্টমারটাই প্রিফার করি। এবার ই কমার্স চলে আসুন। ই কমার্স হচ্ছে কি? ই বিজনেসের একটা ছোট অংশ। ই কমার্স হচ্ছে ই বিজনেসের একটা ছোট অংশ, আর সবচেয়ে বড় অংশ হচ্ছে ই বিজনেস। ই বিজনেসটা হচ্ছে সবচেয়ে বড় অংশ, আর ই বিজনেসের একটা ছোট অংশ হচ্ছে ই কমার্স। ই কমার্সের মধ্যে অনেক কিছু, ই মার্কেটিং। ই মার্কেটিং হচ্ছে কি? ইন্টারনেট মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ। ব্যবসায়ের বিজ্ঞাপন, ব্যবসায়ের অনুরোধ, বিক্রয়, প্রসার ইত্যাদি কাজ করা হয় কি? ই মার্কেটের মাধ্যমে। যেমন ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, ইনস্টাগ্রামে যে বিজ্ঞাপনগুলো দেয় আমরা বলতে পারি এগুলো ই মার্কেটিং। ই রিটেলিং, ই কমার্সের একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে ই রিটেলিং। অর্থাৎ এখানে কোনরূপ মধ্যস্থ ব্যবসায়ী ছাড়াই কি খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ভোক্তা পণ্য ক্রয় করতে পারে। এটাকে আরো অনেকগুলো নামে ডাকা হয়। ই শপ, ই স্টোর, ইন্টারনেট শপ, ওয়েব স্টোর, অনলাইন স্টোর, ভার্চুয়াল স্টোর ইত্যাদি। আপনি যখন ইবালিতে কোনো কিছু অর্ডার করেন বা দারাজে কোনো কিছু অর্ডার করেন তাহলে সেটা হয়ে যাবে ই রিটেলিং। বুঝা গেছে স্যার? জি স্যার। আচ্ছা, এখানে যেটা আছে ইন্ট্রানেট, এক্সট্রানেট ও ইন্টারনেট। ইন্ট্রানেট, এক্সট্রানেট ও ইন্টারনেট। ইন্ট্রানেট, এক্সট্রানেট ও ইন্টারনেট, এই বিষয়গুলো হচ্ছে ইন্ট্রানেট। কি? ইন্ট্রানেট হচ্ছে কোনো প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ কোনো বিল্ডিং বা কোনো অফিসের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা সীমাবদ্ধ তাকে বলে ইন্টারনেট। কোনো নির্দিষ্ট ভবন, নির্দিষ্ট অফিস এর মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা সীমাবদ্ধ তাকে বলা হয় ইন্ট্রানেট। যেমন আপনার বাসায়, ঢাকাতে যারা আছেন, আপনার বাসার যে ইন্টারকমের যে ব্যবস্থাটা, এই ইন্টারকম দিয়ে আপনার এই বিল্ডিং ছাড়া বাইরে কোথাও যোগাযোগ করতে পারবেন না, তাহলে এটা হচ্ছে কি? ইন্টারনেট। অথবা আপনার বাসার যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে তাহলে সেটা কি হবে? ইন্টারনেট। অর্থাৎ এই নেটওয়ার্কটা আপনার বাসার মানুষ ছাড়া, অর্থাৎ যারা পাসওয়ার্ড জানে তারা ছাড়া বাইরের কেউ ইউজ করতে পারবে না। সো এটাকে আমরা কি বলবো? ইন্ট্রানেট। তারপর কি আছে স্যার? এক্সট্রানেট। তারপর হচ্ছে আমাদের আছে কি? এক্সট্রানেট। এক্সট্রানেটটা হচ্ছে কি? ইন্টারনেট থেকে বড় কিন্তু ইন্টারনেট থেকে ছোট। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকার মধ্যে একাধিক ভবন বা একাধিক অফিসের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা আছে তাকে বলা হয় এক্সট্রানেট। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় একাধিক ভবন বা একাধিক অফিসের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা তাকে বলে এক্সট্রানেট। অর্থাৎ বাংলাদেশের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের সকলগুলো এটিএম বুথের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা আছে তাহলে সেটা কি হবে? এক্সট্রানেট। অথবা মোহাম্মদপুর এরিয়ার মধ্যে, ঢাকার মধ্যে যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে সেটা হবে কি? এক্সট্রানেট। তারপরে তলে আছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে এটা সর্ববৃহৎ। ইন্টারনেট, ইন্টারনেট, এক্সট্রানেট সবগুলো মিলাই হচ্ছে ইন্টারনেট। www.worldwideweb রকমারি.com। এটা হচ্ছে মূলত অনলাইনে বই, ক্রীড়া সামগ্রী, ক্যালকুলেটর, ঘড়ি, পেন ড্রাইভ ইত্যাদি বিক্রয় করে। বিক্রয়.com পুরাতন জিনিসপত্র বিক্রয় করা হয়। স্যার দারাজ কি ই বিজনেস এর মধ্যে পড়ে স্যার? দারাজ তো ই বিজনেস হচ্ছে ই কমার্সে পড়ে। ই কমার্স মানে ই বিজনেস এর একটা অংশ, ই রিটেলিং মূলত। তো এই কারণে হচ্ছে দারাজ। মোবাইল ব্যাংকিংটা একটু পড়েন। 1999 সালে ইউরোপের ব্যাংকগুলো সর্বপ্রথম এই ধারণার সেবা চালু করে, মোবাইল ব্যাংকিং। আর বাংলাদেশে 2010 সালে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। লিখুন
বাংলাদেশে 2010 সালে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং সেবা চালু করে, যার বর্তমান নাম রকেট। আর মোবাইল ব্যাংকে কি কি কাজ করে এটা একটু পড়বেন। আর কোন কোন ব্যাংকের কি কি সেবা আছে মোবাইল ব্যাংকিং এটা একটু পড়তে হবে আপনাদের। এমসিকিউ গুলা একের কি হবে? এক নাম্বারটা কি হবে স্যার আনসার? খ বি সি টু সি, কাস্টমার টু কাস্টমার। ওকে। রকমারি.com ই বিজনেসে কোন মডেল ব্যবহার করে? বি টু সি। B2C, আচ্ছা ঠিক আছে। বিক্রয়.com ই বিজনেসের কোন 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 প্ল্যাটফর্মটা ইউজ করে? বিক্রয়.com সি টু সি। বি টু সি। না, C2C। এখানে কি C2C ভোক্তাগণই তাদের ব্যবহৃত পুরাতন যন্ত্রপাতিগুলো বিক্রয় করে। বই প্রকাশক ও বই বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে ই বিজনেসে কোন মডেল ব্যবহার করে? বই প্রকাশক এবং বই বিক্রেতার মধ্যে কোনটা হবে? B2B। B2B, বিজনেস টু বিজনেস। ঠিক আছে, ধন্যবাদ। আমরা পারি সবগুলো মোটামুটি, এর বাইরে এখান থেকে তেমন কোনো প্রশ্ন নাই। এই যে বাংলাদেশে কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? ডাচ বাংলা ব্যাংক। হ্যাঁ, একজন বলছেন উনি একটা বইতে পড়ছেন 2011 সালে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। হ্যাঁ, এটা সত্য। এটার কার্যক্রম শুরু হয় 2011 সাল থেকে, কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম এটা চালু হয় 2010 সালে। মানে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা চালু করে 2011 সাল থেকে কার্যক্রম অফিসিয়ালি শুরু করে, কিন্তু বাংলাদেশে চালু হয় 2010 সালে। এখানে ডাচ বাংলা ব্যাংক 11 সালে চালু হয় লিখছে, কিন্তু কার্যক্রম শুরু হয় 2010 সালে। অ্যান্সারটা 2010 সালে দিবেন, কারণ উইকিপিডিয়াতে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে 2010 সাল। চ্যাপ্টার 3 ইউনিট 1, ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে জানা প্রয়োজন কেন? এটা হচ্ছে আপনার এই অনুদানমূলক প্রশ্ন। এটা জাস্ট লিখবেন ব্যবসায়, এখানে যেভাবে লেখা আছে গুছিয়ে লেখা আছে এটাই লিখে দিবেন সুন্দর করে পড়ে। আগে আইনগত দিকের সংজ্ঞাটা দিবেন, তারপর হচ্ছে কেন আইনগত দিক প্রয়োজন এটা লিখবেন। প্যাটেন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, ব্যাখ্যা করো। প্যাটেন্ট কাকে বলে ওইটা আপনার ব্যাখ্যা করতে হবে। প্যাটেন্ট কি জিনিস সেটা আপনার কি ব্যাখ্যা করে দিতে হবে। ট্রেডমার্ক কি ওইটা ব্যাখ্যা করতে হবে। কপিরাইট কেন প্রয়োজন এটা ব্যাখ্যা করতে হবে। ব্যবসায়ের জন্য বীমা অত্যন্ত সহায়ক, এটা ব্যাখ্যা করো। বীমা হচ্ছে সদবিশ্বাসের চুক্তি, এটা বিশ্বাস করতে হবে। অর্থাৎ দুইজনের মধ্যে পারস্পরিক আস্থা বিশ্বাসের একটা চুক্তি, এটা ব্যাখ্যা করতে হবে। তথ্য কণিকাগুলো পড়ুন। 2 মিনিট টাইম, তথ্য কণিকাগুলো পড়ুন। বাংলাদেশে বীমা আইন 10,000, 2010 সালে, এটা মনে রাখতে হবে আপনার। বীমা আইনটা 2010 সালে। বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন? কপিরাইট।
কপিরাইট। আচ্ছা, বুদ্ধিবৃত্তিক সম্পত্তির বিষয় কি কি? সবগুলো। হুম, সবগুলো। প্যাটেন্ট কোন ধরনের সম্পদ? বুদ্ধিবৃত্তিক। অপশনে কি আছে দেখুন, চলতি, বুদ্ধি, স্থায়ী, অলিক। কোন সম্পদ হলে অলিক সম্পদ হবে? বুদ্ধিবৃত্তিক হবে। প্যাটেন্ট কোন বিষয়ের সাথে জড়িত? লেখকের সাথে, কোন পণ্যের লোগো, কোন পণ্যের মান সাথে। নির্ধারণ, নতুন প্রযুক্তি নতুন আবিষ্কার। প্রযুক্তি আবিষ্কার। নতুন প্রযুক্তি আবিষ্কার। Sorry. আচ্ছা, বৈজ্ঞানিক অধিকার, উদ্ভাবকের অধিকার কোনটির মাধ্যমে সংরক্ষিত হয়? বৈজ্ঞানিক উদ্ভাবকের অধিকার প্যাটেন্টের মাধ্যমে। প্যাটেন্টের মাধ্যমে। আচ্ছা স্যার, প্যাটেন্টের মাধ্যমে। আচ্ছা, আপনারা পারেন। ব্যবসায় সহায়ক সেবা কি পড়েন, এটা জানি। তার হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা সেবা কি, সমর্থনমূলক সহায়তা কি, সংরক্ষণমূলক সহায়তা কি, বিসিক এর পুনরূপ কি, এসিমিয়ার ফাউন্ডেশন কি, মাইডাসের পুনরূপ কি, শিল্প বণিক সমিতি কি, বিজিএমই কি, রপ্তানি উন্নয়ন ব্যুরো কি, সাপটা কি, আসিয়ান কি, ব্যবসায়ী সহায়ক সেবার প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করো। এটা আমরা যা আপনার এখানে যেভাবে দেওয়া আছে গুছিয়ে এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবেন। কর অবকাশ সুবিধা কিভাবে রপ্তানি উন্নয়নের ভূমিকা রাখে এটা পড়বেন। কর অবকাশ করলে কি সুবিধা পাওয়া যায়, ব্যবসায়ীরা কি সুবিধা পায়, সেটা আপনারা একটু কি গুছিয়ে লিখে দিবেন। এসএমই ফাউন্ডেশন বলতে কি বোঝায়, বেসরকারি সংস্থা এনজিও কি, তথ্য কণিকাগুলো একটু পড়েন। আচ্ছা, একজন প্রশ্ন করছে প্যাটেন্ট এবং কপিরাইটের মধ্যে মূল পার্থক্য কি কি হতে হবে। প্যাটেন্ট হচ্ছে আবিষ্কৃত বস্তুর উপর, একজন আবিষ্কারকের আবিষ্কৃত বস্তুর উপর। আর কপিরাইটটা হচ্ছে একজন লেখক বা শিল্পকর্মের বা শিল্পীর তার শিল্পকর্মের উপর, অর্থাৎ তার সৃষ্টির উপর। এটা সে লিখা হতে পারে, তার ফটোগ্রাফি হতে পারে, তার গাওয়া কোনো গান হতে পারে, এগুলো। আর প্যাটেন্ট অবশ্যই সে আবিষ্কার করবে, নিজে নিজে আবিষ্কার করে দেন ওইটার প্যাটেন্ট নিতে হবে। ক্লিয়ার এতটুকু স্যার? স্যার, কর অবকাশটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? রপ্তানি আমদানি দুই ক্ষেত্রেই? রপ্তানির ক্ষেত্রে দেওয়া হয়। কর অবকাশটা হচ্ছে রপ্তানির ক্ষেত্রে দেওয়া হয় স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার, সাপ্তাহিক সদস্য সংখ্যা কি বর্তমানে 8টি? 8টি। বহু নির্বাচনী প্রশ্ন একটু দেখুন আপনারা, 1 2 3 3টা। আশা করি আপনারা পারেন।
স্যার উদ্দীপনা, সমর্থনমূলক আর সংরক্ষণ, তিনটা যদি সংক্ষেপে একটু বলতেন, মানে পার্থক্য কি? আচ্ছা, উদ্দীপনামূলক সহায়তা সেবাটা হচ্ছে আপনি শুরুতে ব্যবসা করার জন্য আপনাকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বা আপনার আগ্রহী করার জন্য যে সেবাগুলো দেওয়া হয় তাকে বলে উদ্দীপনামূলক সহায়ক সেবা। আর সমর্থনমূলক সহায়ক সেবাটা হচ্ছে আপনি ব্যবসাটা শুরু করছেন, শুরু করতে গেলে আপনার যে সেই সমর্থন লাগবে, অর্থ লাগবে, পরিবহন ব্যবস্থা লাগবে, কাঁচামাল লাগবে, এইসব দেওয়াটাকে কি বলা হবে? সমর্থনমূলক। আর সংরক্ষণমূলক হচ্ছে আপনার ব্যবসাটাকে টিকে থাকার জন্য ট্রেডমার্ক দরকার, প্যাটেন্ট দরকার, লাইসেন্স দরকার, বা কর দেওয়া লাগবে, কর অবকাশ ইত্যাদি দরকার। এগুলোকে বলা হচ্ছে সংরক্ষণমূলক সহায়ক সেবা, ব্যবসাটাকে টিকে রাখার জন্য যেগুলো করা হয়। বুঝতে পারছেন স্যার? জি স্যার, ধন্যবাদ। চ্যাপ্টার 3 দেখুন, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োজনীয়তা একটু পড়ুন। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা। পড়া হয়েছে স্যার? কারো কোনো সমস্যা মনে হয়েছে? নতুন পণ্য নিয়ন্ত্রণটা কিভাবে করে আইসিটি? নতুন পণ্য নিয়ন্ত্রণ বলতে এই যে বাজারে একটা নতুন পণ্য আসছে, সেটা আপনি জানতে পারতেছেন আইসিটির মাধ্যমে। তো একটা প্রতিষ্ঠান নতুন পণ্য নিয়ে আসার সাথে সাথে কি আপনি বিভিন্ন মাধ্যমে কি জেনে ফেলছেন, সামাজিক মাধ্যম বা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে জেনে ফেলছেন। এটাকে বলা হচ্ছে নতুন পণ্যের নিয়ন্ত্রণ। অর্থাৎ তার মানে কি আপনি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারলেন। তারপর ওকে। অনলাইন ব্যবসা কাকে বলে, ই কমার্স কাকে বলে, ই বিজনেস কাকে বলে, ই বিজনেসের পদ্ধতিগুলো কি, সবগুলো পড়তে হবে আপনাদের। ই মার্কেটিং কাকে বলে, ই রিটেলিং কাকে বলে, ই ব্যাংকিং বলে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবগুলো পড়তে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড প্রায় সেম, জাস্ট ক্রেডিট কার্ডে একটাই বেশি সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে কি জমাতিরিক্ত ঋণ নেওয়া যায়, মোবাইল ব্যাংকিং। একের অ্যান্সারটা বলেন। একের তো খ হবে না, অবরোধ করে। হুম, এখানে গ দিছে তো, ব্যয় রোধ করে মানে। ব্যয় রোধ করে। হ্যাঁ, আমার ব্যয় রোধ ব্যয় কমায় দেয় তো। মানে এখন তো প্রথম তিনটাই হবে, তাহলে ক খ তো একদম মেইন পারপোজ থাকতে হবে। ক আর গ এখানে হচ্ছে সময় রোধ করে, সময় কমায় ঠিক আছে, কিন্তু ব্যয়টা সবচেয়ে বেশি রোধ করে, ব্যয় রোধ করে। এটা তো হ্রাস হবে, অপচয় রোধ। রোধ মানে অপচয় কমায়, ব্যয় রোধ মানে ব্যয় কমায়। এখন বলছেন কর অবকাশ সমর্থনমূলক আর সংরক্ষণমূলক দুই জায়গাতেই দেখছেন। কর অবকাশ অলওয়েজই আমরা সংরক্ষণমূলকে দিয়ে আসবো, সমর্থনমূলকে দিয়ে আসবো, সংরক্ষণ না। অনেক জায়গায় সংরক্ষণ দিয়ে রাখছে, কিন্তু আমরা অ্যান্সার দেবো সংরক্ষণমূলক অ্যান্সার করব। তো 1 নাম্বারটা উত্তরটা কি দেওয়া হবে তাহলে? 1 নম্বর কি প্রশ্ন? যে তথ্য প্রযুক্তি কোনটা রোধ করে? ব্যয় সবচেয়ে বেশি, প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অর্থ। অর্থটাই সর্বপ্রথম সাশ্রয় করে, সো আমরা এটাই নিব। অপচয় রোধ করে, খরচও কমায়, ব্যয়ও কমায়, তারপর সময়ও কমায়, কিন্তু ব্যয়টাকে আমরা প্রেফারেন্স দেব। এস আপনার প্র্যাকটিস প্রশ্ন, এখানে কোনো অ্যান্সার দেওয়া নাই, বলেন এখন একের কি হবে?
প্যাটেন্ট। প্যাটেন্ট। প্যাটার্ন 8টা। 2 নাম্বার 16 বছর। 16 বছর 16 বছর। 3 নাম্বার 2009। 2009 বিমার চুক্তি, নিশ্চয়তা চুক্তি, নিচের কোনটি নিশ্চয়তার চুক্তি? নিশ্চয়ই তো জীবন বলতে বীমা জীবন বীমা। একমাত্র জীবন বীমা ছাড়া বাকি সব হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, একমাত্র জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি। প্রকৃতি অনুযায়ী ব্যবসায়ের সহায়ক সেবা থেকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 3 ভাগে ভাগে। 3 ভাগে। বাংলাদেশের অবকাঠামো নির্মাণে সরকারের সহায়তা এটি প্রধান কোন সহায়তা? সমর্থনমূলক সমর্থনমূলক। সমর্থনমূলক। ওকে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার সংক্ষিপ্ত নাম কি? বেসিক বিসিআইসি। বিসিআইসি। আচ্ছা। স্যার বাংলাদেশের বিসিআইসি হইবে না বিসিক হইব? বিসিআইসি। ও ওকে না, এখানে বিসিক আছে অপশনে দেখা যায়, তাহলে বিসিক হবে অ্যান্সার। বিসিক জি হবে, স্যার আমি অপশন দেখে নেব। অ্যান্সার হচ্ছে বিসিক। ইংলিশে লিখতে গেলে আমরা বিসিআইসি লিখি, কিন্তু বাংলায় উচ্চারণ করলে আমরা কি বলি? এটাকে বিসিক বলি। বিসিক। দেখবেন আপনার প্রতিটা জেলায় একটা করে জায়গা আছে, বিসিক শিল্পনগরী আছে না প্রতিটা জেলায়। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য অন্তর্গত কোনটি? 9 নাম্বার ঝুঁকি উদ্যোগে সবগুলা ঝুঁকি সবগুলো অ্যান্সার সবগুলো। সবগুলো 8 নাম্বারটা আচ্ছা স্যার, আগেরটা তো স্যার বিসিকও ছিল আবার বিসিআইসিও ছিল, দুটোই তো স্যার কারেক্ট না? কারেক্ট, কিন্তু বাংলায় যখন আমরা লিখি তখন বিসিআইসি লিখি না, তখন বিসিক লিখি। বলছে এটাকে সংক্ষেপে কি বলি? সংক্ষেপে বলতে মানে বাংলায় বলছি সেটা বিসিক, যেহেতু অপশন আছে বিসিক। আপনি আপনার জেলার যে বিসিক কার্যালয় আছে ওইখানে গিয়ে লিখবেন, ইংলিশে লিখে আছে পুরাটাই বাংলাদেশ কটেজ, এরকম এটার পূর্ণরূপটাই লেখা আছে, কিন্তু এখানে লেখা থাকে পাশে লেখা হলো বিসিক। বোঝা গেছে? জি স্যার। 8 নাম্বার বাংলাদেশের পোশাক শিল্প গড়ে ওঠার কারণ কি বলেন? সস্তা সস্তা জনশক্তি। জনশক্তি সস্তা জনশক্তি। হ্যাঁ। সস্তা জনশক্তি। এন্টারপ্রেনিউর শব্দটি কোন দেশের শব্দের সাথে থেকে উৎপত্তি? ফ্রান্স ফ্রান্স। ফ্রান্স। ঠিক আছে। বাংলাদেশের উদ্যোক্তাদের এগিয়ে নিতে সার্বিকভাবে নিচের কোনটি বেশি গুরুত্বপূর্ণ? প্রশিক্ষণমূলক সহযোগিতা। প্রশিক্ষণমূলক সহযোগিতা। এটা আনসারটা উদ্যোগ গ্রহণ পরিবেশ দেওয়া আছে। আমাদের সহযোগিতা আগে পরিবেশ লাগবে, অর্থাৎ আপনার আগে ঘরে ঘুমানোর আগে কি ঘরে পরিবেশ ঠিক করতে হবে। আমাদের পরিবেশটাই নেই বাংলাদেশে, পরিবেশটাকে ঠিক করতে হবে। ইতিক শব্দটি কোন শব্দ থেকে আসছে? গ্রিক। গ্রিক গ্রিক শব্দ থেকে। আচ্ছা। ব্যবসায়ের নৈতিকতা ধরন কোনটি? ন্যায্যমূল্যে ন্যায্য মূল্যে পণ্য পণ্য বিক্রি। আচ্ছা। সিএসআর এর পূর্ণরূপ কি? কর্পোরেট সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশিয়াল রেসপন্সিবিলিটি। আচ্ছা। নিয়মিত কর প্রদান ব্যবসায় কোন প্রক্রিয়ার প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত? রাষ্ট্র সরকার। রাষ্ট্র সরকার। বিশ্বের কোন কোম্পানি সর্বপ্রথম ই বিজনেস চালু করে? আইবিএম। IBM আইবিএম। অনলাইনে খুচরা পণ্য ক্রয়ের পদ্ধতিকে কি বলা হয়? রিটেলিং। ই-রিটেইলিং। রিলেটিভ। বি2সি এর পূর্ণরূপ কি? বিজনেস টু Business to কাস্টমার। customer। এখানে দুইটা আছে। না স্যার, কনজিউমার হবে, যেহেতু ভোক্তা Consumer বলছি। আমরা আগে শুনেন, যদি কনজিউমার কাস্টমার দুইটাই থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা অ্যান্সার নিব কোনটা? কনজিউমার। আর যদি কনজিউমার না থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে? কাস্টমার। কাস্টমার। কোন ব্যবসায় পণ্য বা সেবা বিক্রয় সরাসরি ভোক্তার সাথে সম্পৃক্ত? কোন ব্যবসায়? রিটেলিং। ই-রিটেইলিং। রিটেলিং। 19 নাম্বার
বললাম 20 নাম্বার সি টু সি। C2C। 21 নাম্বার 21 নাম্বার বি টু বি। B2B 22 নাম্বার ইন্টারনেট। ব্রডব্যান্ড হবে নাকি ইন্টারনেট। ইন্টারনেট ইন্টারনেট বি। ইন্টারনেট খ নাম্বার ক দুই পক্ষ বস ইন্টারনেট হবে। অভ্যন্তরীণ যেহেতু আছে ইন্টারনেট ইন্টারনেট। দুই পক্ষ ইন্টারনেট হবে, দুনো পক্ষই আছে ইন্টারনেট। ইন্টারনেট না এক্সট্রানেট? এটা অ্যান্সার হবে ক ক ক ইন্টারনেট। ইন্টারনেট। বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটো। এটা সবার সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে। নগদ কোন প্রতিষ্ঠানের মোবাইল ব্যাংকিং সেবা? বাংলাদেশি ব্যাংক। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিষয় কোনটি? সবগুলো। সবগুলো। বাইশের অ্যান্সারটা গ ভুল দেওয়া আছে। আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছে এক্সটারনেট। এক্সটারনেট হবে না, যেহেতু বলছে ব্যাপক হারে, যদি বলা হয়তো সীমিত পরিসরে তাহলে হয়তো এক্সটারনেট। আমি এটা ইন্টারনেট ধরে নিব, কিছু করার নেই। বৈজ্ঞানিক উদ্ভাবকের অধিকার কোনটির মাধ্যমে সংরক্ষিত হয়? প্যাটেন্ট। প্যাটেন্ট। আমাদের আজকের লেকচার এন্ড এখানে শেষ। আপনাদের কিছু কথা বলি, এখন কি কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে এই লেকচারের মধ্যে? যতটুকু পড়া হয়েছে স্যার, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে কিনা এই পার্টের মধ্যে? না স্যার। নাই না? নেই স্যার। না স্যার। হ্যাঁ, রাজন ভাই কি আছেন? রাজন ভাই? জি স্যার, আসি, বলেন স্যার। হ্যাঁ স্যার, আমাদের লেকচার আজকে শেষ হয়ে গেছে। টপিক গুলো যা ছিল ওদের কোনো কোয়েশ্চেন আপনার, তাহলে কি আমি লিভ নিব? ওকে স্যার, তাহলে স্যার ক্লাস শেষ করে দেন স্যার। জি স্যার, ক্লাস শেষ করে দেন। ওকে, সবাইকে আচ্ছা ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। আজকের মতো আল্লাহ এখানেই, হাফেজ। ইনশাআল্লাহ আপনাদের হচ্ছে আসসালামু আলাইকুম।